স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চল। উজান থেকে ধেয়ে আসা পানি আর স্থানীয়ভাবে অস্বাভাবিক বৃষ্টিকেই এই বন্যার জন্য দায়ী করা হচ্ছে। ইতোমধ্যে এই বন্যা নিয়ে নানা তর্ক বিতর্ক হচ্ছে, ডম্বুর বাঁধ ছেড়ে দেয়া নিয়েও নানা আলোচনা হচ্ছে। চলুন জেনে নিই আসলে কি ঘটছে, আর উপর থেকে পাখির চোখে দেখিনি এই বন্যার ভয়াবহতা আসলে কেমন। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলের আকাশে প্রবেশ করে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ কক্সবাজার, চট্টগ্রাম হয়ে কুমিল্লা, নোয়াখালীর সীমানায় চলে আসে। আর মৌসুমি বায়ুও এ সময় শক্তিশালী হয়ে ওঠে। এই তিনে মিলে বিপুল পরিমাণ মেঘ কুমিল্লা, নোয়াখালীর আকাশে স্তরে স্তরে জমা হয়। একসময় তা বিস্ফোরিত হয়ে জনপদে নেমে আসে। আবহাওয়াবিদেরা এটিকে বলছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বাস্ট। এই মেঘ বিস্ফোরণ শুরু হয় 19 আগস্ট সকালে। এরপর টানা 3 দিন প্রবল বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে। মেঘ বিস্ফোরণ বিস্তৃত ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের কুমিল্লা, ফেনী এলাকার প্রায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। 19, 20 এবং 21 আগস্ট এই এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া হয়ে চীন এবং অস্ট্রেলিয়ায় আমরা গত কয়েক বছর পরপরই এই ধরনের মেঘ বিস্ফোরণের ঘটনা দেখে আসছি। হঠাৎ করে নামা এই বৃষ্টি পানি অতি সহজে বেরোতে পারে না, কারণ ইতোমধ্যেই খাল, নদী, জলাশয়গুলো ভরাট হয়েছিল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ, যিনি এই ধরনের জলবায়ু নিয়ে প্রায় 1.5 যুগ ধরে গবেষণা করছেন, তার তথ্য অনুযায়ী সর্বশেষ 2020 সালের জুলাই মাসে রংপুর অঞ্চলে এই ধরনের মেঘ বিস্ফোরণ হয়েছিল। 2020 সালের 26 সেপ্টেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত প্রায় 447 মিলিমিটার বৃষ্টি হয়েছে ওই এলাকায়, যা 70 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। এরপর 2022 সালের 18 জুন সিলেটে একই ধরনের মেঘ বিস্ফোরণ হয়। মাত্র একদিনে ওই জেলায় 304 মিলিমিটার বৃষ্টি হলে পুরো শহর ও হাওর এলাকা তলিয়ে যায়। এর আগের দিন সিলেটে উজানে ভারতের মেঘালয়ে 24 ঘন্টায় 1004 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। যদিও এই বৃষ্টি বহুল এই এলাকাটিতে, মোটামুটি বর্ষাকালে 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি প্রতিদিন হয়, সেটি মোটামুটি স্বাভাবিক, কিন্তু 1000 মিলিমিটার বৃষ্টি এটি অবশ্যই অস্বাভাবিক। 19 থেকে 22 আগস্ট 4 দিনে শুধুমাত্র ফেনীতে এবার 435 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কুমিল্লায় বৃষ্টি হয়েছে 557 মিলিমিটারের বেশি, আর নোয়াখালীতে 605 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলায় 1958 সাল থেকে 2024 সাল পর্যন্ত অন্তত 22 বার 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে একদিনে। আর একই সময়ে একদিনে 400 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে 8 বার। তো বুঝতে পারছেন, একই সময়ে এই তিনটি জেলায় বা পাশাপাশি তিনটি জেলায় 400 থেকে প্রায় 600 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এটি একটি উল্লেখযোগ্য বিষয় বলে আমাদের কাছে মনে হয়। নদী এবং পানি বিশেষজ্ঞরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন এই বন্যার ভয়াবহতা নিয়ে, সেটি হচ্ছে তিস্তা এবং গঙ্গা অববাহিকায় সঙ্গে মূলত মুহুরী এবং গোমতী অববাহিকায় যে এলাকা, সেখানে একটি মৌলিক পার্থক্য আছে। তা হচ্ছে, তিস্তা ও গঙ্গার যেখানে ভারী বৃষ্টি হয়, যে এলাকাটি বাংলাদেশের সীমানা থেকে সেটি প্রায় 400 থেকে 600 কিলোমিটার দূরে, আর ওখানে ওই দুই নদীর প্রস্থ 1 থেকে 2 কিলোমিটার। ফলে সেখানে যখন অধিক বৃষ্টিতে ঢল হয়, তখন সেটি ধীরে ধীরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আসে এবং এটি প্লাবিত করতে অন্তত 3 থেকে 7 দিন সময় লাগে। আর বিশাল এলাকা জুড়ে যেহেতু নদী, সেখানে পানি ধারণ ক্ষমতাও তুলনামূলক বেশি। কিন্তু ত্রিপুরা থেকে ফেনী কুমিল্লার দূরত্ব মাত্র 100 থেকে 150 কিলোমিটার, আর এখানে নদীগুলোর প্রস্থ মাত্র 200 থেকে 300 মিটার। ফলে দ্রুত পানির ঢল এসে এলাকাগুলোকে প্লাবিত করে। আর এখানে যেহেতু নদীগুলোর প্রস্থ তুলনামূলকভাবে অনেক কম, তাই স্বাভাবিকভাবেই এটি আশপাশের যে অববাহিকা অঞ্চল আছে, সেখানে অনেক বেশি এলাকায় এটি
বিস্তৃত হয় বা প্লাবিত হয়। শুরুতেই বলেছি স্মরণকালের ভয়াবহ এই বন্যা ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে দেখা গিয়েছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন সূত্রে যে খবর পেয়েছি, প্রায় এই এলাকার অন্তত 4 লাখ মানুষ এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরাসরি অন্তত 1.5 লাখ মানুষ যারা পানিবন্দী অবস্থায় 5 থেকে 6 দিন এভাবে রয়েছে। এবং এসব মানুষের এখন যেটি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে তাদের খাবার এবং পানীয় জল। যেহেতু ফেনী শহরের, কুমিল্লা শহরের একটা নির্দিষ্ট অংশ বা ফেনী শহর প্রায় পুরোটাই বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে, তাই সেখানে আসলে টাকা থাকলেও এখন খাবার জোগাড় করা যাচ্ছে না, পানীয় জল জোগাড় করা যাচ্ছে না। তো এই প্রেক্ষাপটে আসলে এটি অত্যন্ত জরুরি এই মানবিক সহায়তা বা এই মানবিক বিপর্যয়কে যাতে আর বাড়তে দেওয়া না যায় সেই বিষয়টি দেখা। আরেকটি বিষয়, এখন এখানে অনেক আস্তে আস্তে পানি কমছে, পানি কমার সাথে সাথে যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে সড়ক যোগাযোগ, যাতায়াত। ইতোমধ্যে আমরা দেখছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপল এলাকায় সড়ক ভেঙে গেছে, শত শত যানবাহন সড়কে আটকা পড়েছে, বেশ কয়েকদিন ধরে এই নিশ্চল পরিস্থিতি বা এই অবস্থা চলছে। এবং এই প্রেক্ষাপটে দেশের প্রধান সমুদ্র বন্দরের সাথে অর্থাৎ চট্টগ্রামের সাথে দেশের অন্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থার উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে এবং এটি উক্ত ব্যবসা বাণিজ্যের জন্য খুব বড় ধরনের একটি ঋণাত্মক প্রভাব তৈরি করবে বলে আমরা জানতে পারছি। তবে এই দুর্যোগ সম্ভবত আমাদের নদ নদীগুলোর খনন, অর্থাৎ দেশের ভেতরে যে নদ নদীগুলো আছে সেগুলোর খনন যে অত্যন্ত অপরিহার্য সেই বিষয়টিকে আবারও মনে করিয়ে দিয়েছে। পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে সেই অভিন্ন নদীগুলোর পানি নিয়ে আমাদের আরও অনেক বেশি কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং আমাদের যৌক্তিক দাবিগুলোকে তাদের কাছে তুলে ধরতে হবে এবং তারা যাতে সেগুলো মানতে বাধ্য হয় সে ব্যাপারে যে বিশ্ব জনমত তৈরি বা যেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি নিতে হবে বলে আমাদেরকে এটি অনেকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।